করছো যেন তুমি কিছুই জানতে না আগে থেকে, তাই না? কিন্তু তোমার ভাই তো বলেছে তুমি সব জানতে। ছেলেরা কখনো কাঁদে, তাও স্ত্রীর সামনে? বোধ হয় না। কিন্তু ধ্রুব কেঁদে ফেললো। ওর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে নামলো দুগালের জমিনে। তারপর সেই জল চিবুক বেয়ে গলা ধরে ছুটে গেল আরও নিচে। মিতুর কি যে মায়া হলো তখন। সে তো এবারই নতুন বউ, তবুও সে দ্রুত উঠে গেল ধ্রুবর কাছে, গিয়ে ধ্রুবর দুই গাল মুছে দিয়ে বলল, কেঁদো না, আমি জানি তোমার ভাইয়ার মতন তুমি না। ধ্রুব তার চোখ মুছে মায়া ভরা চোখে তাকালো মৃত্যুর দিকে। এই চাহনি যে মন কেড়ে নেওয়ার চাহনি, মৃত্যু জানে না কখন কিভাবে ধ্রুবর প্রতি সে কোমল হয়ে পড়ল। পরদিন সকালবেলা ধ্রুব বলল, এই নাও তোমার মোবাইল, এখন থেকে এই বাড়ির সব কিছুই তোমার। এ বাড়ির গেট তোমার জন্য উন্মুক্ত। তুমি এ বাড়ির মালকিন, আর আমি এই মালকিনের অধম ভৃত্য। তুমি আমাকে যখন যা হুকুম করবে আমি তাই করতে প্রস্তুত। মিতু মিষ্টি করে হাসলো, এসে বলল, এই না না, এমন কথা কেউ বলে? আমরা দুজন কেবলই স্বামী স্ত্রী, আমাদের কেউ কারোর প্রভু কিংবা ভৃত্য নয়। ধ্রুব খুব খুশি হলো। খুশিতে তার চোখ চকচক করে উঠল। সে মিতুকে বলল, মিতু, বাসায় ফোন করো, বাবাকে বলো আমাদের বাড়িতে বেড়াতে আসতে, তোমায় নিয়ে যেতে এসে। মিতু ফোন করলো সত্যি সত্যি। বাবাকে বলো, বাবা, তোমাদের জামাই বলছে আমাদের বাড়িতে তুমি যেন আসো, আমাকে এসে নিয়ে যাও। আজমল মাস্টার জানালেন তিনি আসবেন, মিতুকে এসে নিয়ে যাবেন, সঙ্গে মেয়ের জামাইকেও। কিন্তু কি দুর্ভাগ্য, সেদিন বিকেলেই তার গা কেঁপে জ্বর উঠল। বিছানা থেকে তিনি উঠতেই পারছেন না, গায়ে সামান্য খিঁচুনিও আছে তার। তাই মেয়ের বাড়িতে মেয়েকে আর জামাইকে নিয়ে যেতে তিনি আর আসতে পারলেন না। তিনি অবশ্য শুভকে বলেছিলেন মিতুকে এসে নিয়ে যেতে, কিন্তু সে মামাকে এমন অসুস্থ অবস্থায় একা রেখে যেতে নারাজ। শেষমেশ বাবার এমন অসুখের কথা শুনে ধ্রুব নিজেই মিতুকে নিয়ে এলো। যাত্রাপথে গাড়িতে বসে মিতু কাঁদে, তার সাথে ধ্রুবও যেন কাঁদে। নাক আর চোখে জল সাদা টিস্যু পেপার দিয়ে মোছে। মিতু ওর দিকে তাকায়। ধ্রুব দ্রুত ওকে বুকে টেনে নেয়, তারপর সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিচ্ছু হবে না, আমরা গিয়ে দেখবো বাবা সুস্থ। কিন্তু ধ্রুব মনে মনে আরেকটি কথাও বলে, এবার তোমার বাবার মনে হয় বিছানা থেকে আর উঠতে পারবে না। ধ্রুবকে পেয়ে মিতুদের বাড়ির সবাই খুশি। তার আচার আচরণ খুবই সুন্দর, শরীরে বিন্দু পরিমাণ অহংকারের রেশ পর্যন্ত নাই। শ্বশুরের শিয়রের কাছে গিয়ে সে বসে থাকে সারাক্ষণ, মাথায় হাত বুলিয়ে দেয়, উৎসাহ দেয় শ্বশুরকে, বলে, আপনাকে আমি দেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাবো বাবা। আজমল মাস্টারের চোখ বেয়ে গরম জল বেরিয়ে আসে কলকল করে। তার ভিতরটা আনন্দে আত্মহারা হয়ে যায়। তারপর তিনি ধ্রুবর হাতটা চেপে ধরেন। এই হাতটা শক্ত করে ধরে রাখতে ভালো লাগে তার। মনে কেবল বল আসে, ভরসা পান তিনি। ধ্রুব তখন শ্বশুরের দিকে তাকিয়ে মুচকি হাসে, হেসে বলে, আপনি একদম টেনশন করবেন না বাবা, একদম না। মিতু আর আমি আছি, আপনার কোনো টেনশন নেই। কিন্তু মনে মনে সে বলে অন্য কথা, বলে, আপনার জন্য ভয়ঙ্কর রকমের বিপদ অপেক্ষা করছে। এই বিপদে শুধু আপনি একাই পড়বেন না, পড়বে আপনার আদরের মেয়েও। আর এই ভয়ঙ্কর বিপদটা তৈরি করব আমি নিজে। এখানে আসার দুদিন পর, সেদিন সন্ধ্যাবেলায় মিতু তরকারি করছিল আর শুভ তার পাশে বসে গল্প করছিল। প্রথমে সে জিজ্ঞেস করলো ওর শ্বশুর বাড়ির বিষয়। বলল, ওই বেয়াদব টেকির খবর রে, ওর সাথে তুই কি কথাবার্তা বলিস নাকি? মিতু বলল, কোন বেয়াদবটা? আরে ইরম না কি যেন, ধ্রুবর ডাক্তার ভাই, যে তোকে ওইসব নোংরা নোংরা কথা বলেছিল। মিতু মুখটা কুঁচকে বলল, ওনাকে বেয়াদব ডাকবে না, আমার ভাসুর উনি। মিতু যে ওখানে সুখে নেই তা ইতিমধ্যে টের পেয়ে গেছে সে। তারপর সে ইচ্ছে করেই আরও অনেক কিছু জিজ্ঞেস করলো। বলল, ধ্রুব কেমন রে? খুব ভালো, তাই না? মিতু এবার মিথ্যে বলল না, কারণ তারও বিশ্বাস ধ্রুব খুব ভালো ছেলে। তাই সে স্ফূর্তি নিয়ে বলল, সে আর বলতে হয়, ওর মতন ছেলেই হয় না। শুভ হেসে বলল, আমার চেয়েও ভালো? মিতু জোর গলায় বলল, হ্যাঁ, তোমার চেয়েও ভালো। মিতুর কথায় এক পর্যায়ে এসে বলল, দুদিন পর তো চলেই যাব আমরা, আবার কখন আসি তার ঠিক নেই, ঠিকানা নেই। আজ একটা ভূতের গল্প বলো তুমি, কতদিন তোমার মুখ থেকে ভূতের গল্প শুনি না। শুভও তাই চাইছিল। মিতুর এবার ভয় হচ্ছে, কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড। তখন ইলেকট্রিসিটিও চলে গেল।
মিতুর সাথে মোবাইল ফোনও নেই। শুভর মোবাইল ফোনও অন্য ঘরে চার্জে রেখে দিয়ে এসেছিল। ভূতের গল্প শুনে এমনিতেই ভীষণ রকম ভয় পাচ্ছিল মিতু। এবার ইলেকট্রিসিটি চলে যাওয়ায় তো আর তার প্রাণ যায় যায় অবস্থা। সে সঙ্গে সঙ্গে শুভ শার্টটা খামচি দিয়ে ধরলো আর বলল, শুভ ভাই চলো ও ঘরে চলে যাই আমরা। শুভ উঠতে উঠতে বলল, হ্যাঁ চলো। কিন্তু ওরা চলতে পারলো না। এর আগেই একটা টর্চের আলো এসে পড়লো ওদের দুজনের চোখে মুখে, সাথে কিছু কটু বাক্য। তবে কি ভাইয়া সত্যিই বলেছিল এসব? তুমি আসলেই অ্যাবর্ষণ করতে গিয়েছিলে? তোর আগে থেকেই চরিত্র খারাপ। শুভর সাথে তোর খারাপ সম্পর্ক ছিল, এখনো আছে, না জানি আরো কতজনের সাথে আছে। তারপর ধ্রুব চিৎকার করে বাড়ির সমস্ত মানুষকে এক করে ফেললো। সবাই দ্রুত এগিয়ে এলো ছুটে। ধ্রুব এদেরকে আঙুল তুলে দেখিয়ে দিল, দেখুন ওরা দুজনে অন্ধকারে পৃথিবীর ভয়ঙ্কর পাপ করেছে। বাড়ির সবাই ওদের এভাবে দেখে ধ্রুবর কথাটা বিশ্বাস করে ফেললো, কিংবা বিশ্বাস করবে নাই বা কেন? আমাদের সমাজের মানুষেরা কি ধৈর্য ধরে একটা বিষয় নিয়ে ভাবতে পারে? অত সময় কোথায় তাদের? কিংবা মাথা খাটাবার অত প্রয়োজনটাই বা কি? নিষ্পাপ মিতু আর শুভকে সবাই ধরেই নিয়েছে ওরা ভয়ঙ্কর পাপ করেছে এই অন্ধকারে। পাপ না করলেও তারা অন্ধকার থেকে বেরিয়ে আসবে কেন? আর আজমল মাস্টারের কানে যখন কথাটা পৌঁছালো তখন তার ভিতরে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। আজমল মাস্টার এটা কোনো দিন আশা করেনি তার মেয়ের কাছে। তার হয়তো বা ধনসম্পদ নেই, কিন্তু ইজ্জত ছিল, এটা নিয়ে তিনি নিজেই নিজে গর্বিত হতেন, আনন্দ পেতেন, এবং এই ইজ্জত নিয়েই তিনি এতদিন বেঁচে থেকেছেন। আজ থেকে ইজ্জতও তাকে লাথি মেরে ফেলে দিয়ে দূরে সরে গেল, আর তার বাঁচার কোনো উপায় নেই। তিনি কাউকে এই মুখ আর কোনোদিন দেখাতে পারবে না। মিতুকে সবাই দূর দূর করছে, যেভাবে একটা কুকুরকে মানুষ দূর দূর করে। শুভকে তো মিতুর ছোট চাচা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। কত যে গালাগাল করেছেন শুভকে, বলেছেন, ভাইজান দুধ দিয়ে এতদিন কাল সাপ পুষেছে, ছি। তারপর তিনি মিতুকেও মন্দ মন্দ কথা বলেছেন। শুধু কি তিনি একাই বলেছেন এসব? মিতুর মেজ চাচিও তো কম বলেননি। এমনিতেই ওই মহিলা বিষমুখী। তিনি এসে এমন সব নোংরা নোংরা কথা বলতে শুরু করলেন যে মিতুর গা গুলিয়ে বমি আসতে শুরু করলো একেবারে। ততক্ষণে অবশ্য অনেক পাড়া প্রতিবেশী এসেও ওখানে উপস্থিত হয়েছে। মিতু জানে না এই জীবনে বড় কোনো পাপ করতে, কিন্তু পাপ না করেও এত বড় শাস্তি সে কেন পাচ্ছে? মিতু কিছুই বুঝতে পারছে না। ধ্রুব তাকে ভুল বুঝেছে। ধ্রুবর ভুল ভাঙিয়ে দিতে সে ধ্রুবর কাছে গিয়ে ধ্রুবর পা ধরতে চেয়েছিল, বলতে চেয়েছিল সব কিছু খুলে, কিন্তু ধ্রুব কিচ্ছু শোনা তো দূরের কথা, এক লাথি দিয়ে আগেই দূরে ছিটকে ফেলেছে মিতুকে। মিতু তখন দূর থেকেই কাঁদতে কাঁদতে বলেছে, আমি এসব করিনি, আমরা তো শুধু গল্প করছিলাম। গল্প? অন্ধকারে পরপুরুষের সাথে কি গল্প গুজব হয়? এসব রাত 5 কথা বললেই হলো? এত দেখি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই নার মতন অবস্থা। সবাই এই কথা বলে উঠল সমস্বরে। ধ্রুব বলল, তো আপনারাই বলেন, এই পাপিষ্ট মেয়ের সাথে কি ঘর করা যায়? উপস্থিত ধর্মান্ধ কুসংস্কারাচ্ছন্ন মাথা ভর্তি গোবরবালা সমাজপতিরা বলল, পাপ হবে। অবশেষে ডিভোর্সের ব্যবস্থা হলো। অবশ্য সেটা দেওয়ার আগে ধ্রুব গেল আজমল মাস্টারের কাছে। আজমল মাস্টারের তখন বাঁচা মরা অবস্থা, শরীরে যে প্রাণটুকু আছে তাই, বল নাই এক রত্তিও। এই মানুষটির কাছে গিয়ে ধ্রুব চেঁচিয়ে বলে উঠল, কেমন মেয়ে জন্ম দিয়েছেন হ্যাঁ, যে রাত দুপুরে পরপুরুষের সাথে মেলামেশা করে? ছি, এমন মেয়ের মুখ দেখার চেয়ে তো মরা ভালো। আজমল মাস্টারের কথার বলার শক্তি নেই, তার চোখ থেকে শুধু টলটল করে জল বেরিয়ে গেল। তখনই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। এই মৃত্যু যন্ত্রণার ভিতরেই দেহ থেকে প্রাণ ত্যাগ করতে করতে তিনি শুনলেন ধ্রুব মিতুকে ডেকে এনেছে, এনে সাথে করে আনা ডিভোর্স পেপারে সাইন করেছে। আজমল মাস্টার এটা শোনার পরপরই ইন্তেকাল করেছে। আজমল মাস্টারের মৃত্যুর পর ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করলো। আজমল মাস্টারের ভাইয়েরা এতই ক্ষিপ্ত হলেন মিতুর প্রতি যে তারা মিতুকে আজমল মাস্টারের ধারের কাছেও ঘেঁষতে দিলেন না। মিতু কত কান্নাকাটি করলো, এতে কাজ হলো না। আজমল মাস্টারকে দাফন করার আগেই মিতুকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয়া হলো। এমনকি এই গ্রামের মানুষেরাও তাকে বয়কট করলো। নিরুপায় মিতু বাড়ি ছেড়ে যাওয়ার আগে বিদ্রোহ করলো। এই দেশে অবশ্য মেয়েরা কখনোই এমন প্রতিবাদ করতে পারে না, কিন্তু মিতু প্রতিবাদ করলো। জোর গলায় উপস্থিত সমস্ত মানুষকে লক্ষ্য করে বলল,
এই আপনারাই হলেন সেই সব মানুষ যাদের জন্য আমাদের অবলা মেয়েগুলো পতিতা হয়। আপনাদের কোনো কিছু ভালো করে না জেনে না শুনেই ফতুয়া দিয়ে বসেন, মেয়েদের শাস্তি দেন, গ্রাম থেকে পরিত্যক্ত করেন। তারপর অসহায় মেয়েগুলো কোথায় বেঁচে থাকবার মতন জায়গা না পেয়ে যায় কোথায় জানেন? পতিতালয়। আপনাদের এতে আনন্দ হয়, বিশেষ করে আপনাদের পুরুষকুলের। কেন আনন্দ হয় জানেন? কারণ আপনারা আর একটা নতুন মানুষ পেয়ে যান ভোগ করার জন্য, অতি সস্তায়। পকেটে কিছু ভাঙটি টাকা হলেই চলে। লজ্জা করে না আপনাদের? আজ আমার সাথে আপনারা যা করেছেন, কাল আপনাদের মেয়ের সাথেও কি এমন হবে না? আর যে সমস্ত মেয়েরা আমায় অপবাদ দিয়ে বকাঝকা করে নিজেদের পুণ্যবতী ভাবছেন, তারা একটু চিন্তা করেন প্লিজ। আপনি নিজেও জানবেন না পুরুষের কোন ছলে আপনি নিজেও এমন মহা পাপিষ্ঠা হয়ে গ্রাম ছাড়া হবেন। এদেশের মেয়েদের অপরাধ করতে হয় না, তারা যদি তাদের সাথে হওয়া অপরাধের জন্য মুখ খোলে তবেই তারা অপরাধী হয়ে যায়, নারীবাদী, ধর্মবিদ্বেষী আর প্রতিতার উপাধি পায়। আজ আমি হয়তো নিরুপায় হয়ে এই গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছি, তবে মনে করবেন না আমি কোনো পতিতালয়ে যাব। আমি নিজেকে শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলতে কোথাও চলে যাব, আর ওখান থেকে আমি শক্তিশালী হয়েই ফিরে আসব এবং এসে আমার সাথে হওয়া অন্যায়ের কড়াই গণ্ডাই হিসাব আমি নেব। মিতুর এইসব কথা গ্রামের মোড়লদের কানে ঢোকেনি, মেয়েরাও সতর্ক হয়নি। মেয়েরা আরও তার দিকে থুতু ছিটিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, ছি ছি, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, একে তো করেছে চুরি, তার উপর সিনা চুরি। তারপর ওরা ঘাড় ধরে মিতুকে অপমান অপদস্থ করে গ্রাম থেকে বের করে দিল। তারপর মিতু কোথায় গেল কে জানে, আমিও জানি না। হয়তোবা সে শুভকে বিয়ে করে দূরে কোনো শহরে নিজেকে প্রস্তুত করছে গ্রামে ফেরার জন্য, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। তবে সে প্রতিশোধ নিতে পারবে কিনা তা আমি জানি না। এই দেশের নারীর পক্ষে কথা বললে স্বয়ং নারীরাই তা পছন্দ করে না, তারা বরং পুরুষের পায়ের জুতো হয়ে পায়ের তলে পিষ্ট হতেই পছন্দ করে। মিতুকেও হয়তোবা ওরা এগিয়ে যেতে দেবে না, মিতুকে সারা দেশে এক ঘরে করবে। তারপর মিথুর কোথায় জায়গা হবে, কোথায় অন্য কোনো দেশে? অন্য দেশে গিয়েও কি মিতু তার অধিকার ফিরে পাবে? এই পৃথিবীতে কি নারীদের কোনো মূল্য আছে, কোনো ঘর আছে, কোনো দেশ আছে? কেন নেই? কারণ এর জন্য দায়ী নারীরাই। নারীরাই সবসময় পুরুষের যৌন দাসী আর কর্মদাসী হয়ে থাকতেই পছন্দ করে। গল্পটা ওখানেই শেষ হতে পারত, কিন্তু আরও দুটো লাইন আমার বলতে হবে ইরম আর ধ্রুবকে নিয়ে। এসব ইরম ধ্রুব আমাদের ঘরে ঘরে আছে। আমাদের সমাজের নারীরাই ইরম আর ধ্রুবদের হাতে নিজেদের জীবন সঁপে দেয়। নারীরা চুপ থেকে এসব সহ্য করে যাচ্ছে, সহ্য করছে নিজেদের সংসার টিকিয়ে রাখতে। মুখ খুললেই দোষটা একান্তই হবে ধর্ষিতা নারীটার, এবং এখানেও আমাদের নষ্ট পুরুষদের সমর্থন করবে একজন নারী, ধর্ষিতা মেয়েটির শাশুড়ি। তিনি যুক্তি তর্ক করে বের করবেন তার ছেলে কিংবা তার মেয়ের বর দোষী নয়, মূল দোষী তার পুত্রবধূ। সুতরাং তাকেও সমাজচ্যুত করতে হবে, আর ধ্রুব ইরমদের দিতে হবে মুক্তি। ওরা এই সমাজে ভদ্রবেশী বসবাস করবে। নারীরা চুপ করে এসব সহ্য করবে সংসার টিকিয়ে রাখতে। কেউ কেউ হয়তো মিতুর মতন মুখ খুলবে, কিন্তু এই মুখ খোলাটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। সুতরাং নারীদের কাছেই অনুরোধ, আজ আপনি একজন নারীর সাথে অনাচার করলে আগামীকাল কিন্তু আপনারও দিন আসছে। আপনি এরকম অনাচারের শিকার না হলেও আপনার মেয়ে যে এসবের শিকার হবে না তা আপনাকে কে বলেছে? মনে রাখবেন, সময় হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু। সময় ঘূর্ণায়মান। 12টার পর কিন্তু আবারও 12টা বাজে, একটার পর একটা। আপনিও যা করছেন তাও ফেরত আসবে, আজ অথবা কাল। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।